সিটের কোনায় হেলান দিয়ে হাঁটুর মাঝে মুখ গুজে কান্না করছে লিসা। ইওনোকে অনেক অপমান করেছে। এখন ইওনোর বিষয়ে জেনে তার খারাপ লাগছে। ওর সামনে যাওয়ার মতো মনোবল শক্তি পাচ্ছে না। লিসার ঘরের দরজার কাছে এসে ইওনো দাঁড়িয়ে আছে। দেখতে থাকে তার লিসা পাখির কান্না। ধীরে ধীরে এসে লিসার পাশে বসে ইওনো বলে, লিসা পাখি। কান্নারত লাল মুখটা উঁচু করে তাকালো লিসা। ইওনো তাকিয়ে আছে তার দিকে, মুখে বিজয়ের হাসি। লিসা কেন কান্না করছে এটা ইওনো খুব ভালো করেই বুঝতে পারছে। ইওনোর মুখে মলিন হাসি দেখে লিসা দুই হাত দিয়ে কিল মারতে থাকে ইওনোকে মারতে মারতে বলে, আমার কষ্ট লাগলে আপনার ভালো লাগে তাই না ইওনো ভাই? ইওনো লিসার হাত দুটো একসাথে ধরে লিসার মুখের কাছে নিজের মুখ এগিয়ে বলে, যার জবান থেকে আমাকে নিয়ে এমন মিথ্যা কথা বের হবে, সত্যি বলছি সে এই দুনিয়ার সব থেকে বড় নিষ্ঠুর ব্যক্তি। আমি কখনোই পারবো না আমার লিসা পাখিকে কষ্ট দিতে। আমি বিশ্বাস করি না। বুকের বাম পাশে আঙুল দিয়ে ইশারা করে বলে, বিশ্বাস কর লিসা পাখি, তোকে যতবার কষ্ট দিয়েছি ততবার আমার এই হৃদয়কেও ক্ষত বিক্ষত করেছি। কেন কষ্ট দিলেন তাহলে? বলে দিলেই তো হতো যে আপনি আমার নষ্ট পুরুষ নন, আপনি যে আমার শুদ্ধ পুরুষ। খাটের ওপর শুধু মাথাটা এলিয়ে দিল ইওনো। পা দুটো ফ্লোরে মেলে রেখেছে, বুকের ওপর দুটো পাঞ্জাবির বোতাম খোলা। লিসার কাছে মোহনীয় লাগছে। উপরের দিকে তাকিয়ে ইওনো বলে, আমার লিসা পাখি যে কোমল হৃদয়ের অংশীদারি। সে পারবে না কোনো নিখুঁত অভিনয় করতে, শুধু পারবে অভিমান নিয়ে দূরে সরে যেতে। এটার জন্য আপনি দায়ী। একবার বললেই হতো যে এগুলো সব অভিনয়, কিন্তু আপনার ভালোবাসাটা ছিল একদম মন থেকে। বলতে তো চেয়েছিলাম অনেকবার, কিন্তু থমকে গেছি। আমার জ্বর আসলে তোর আতঙ্ক, আমার কোনো ক্ষত হলে তোর এগিয়ে আসা, এই সব কিছু দেখে তোকেও আমি সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ ওই জেনের জন্য। তুই যখন আমাকে নিয়ে অধিক চিন্তিত হতে থাকিস, তখন ওই মহিলা তার পাপ কাজগুলোকে বাড়িয়ে দেওয়ার একটা আকাঙ্ক্ষা পেত। তুই আমাতে মেতে থাকলে ওই মহিলা তার চাবিকাঠি পেয়ে যেত। জাঙ্গুক ভাইকে কখনো ছানা কাবু করতে পারে না, এটা আমি একদম শিওর ছিলাম, কারণ ওদের সম্পর্কে আমি সবই জানতে পারি। তবে আস্তে আস্তে। কিন্তু তুই আমার প্রেমে পড়েছিস এটা জানলে শত্রু দমনের আগেই আমাদের বিয়ে হতো। তাই আমি তোকে চাইলেও বলতে পারিনি আসল সত্যিটা। সব বুঝলাম, কিন্তু এটা বুঝিনি ওই দিন ওই মেয়েকে নিয়ে বারের রুমটাতে কি করছিলেন, আর আর আরেক দিন ওই মেয়েটাকে খুব খুন করেছিলেন কেন? ওই দিন বারে গিয়েছিলাম একটা ক্রিমিনালকে ধরতে। ও ওর বেড পার্টনারকে নিয়ে ওই রুমটিতে ছিল। এটার ইনফরমেশন আমরা পেয়ে যাই। তাই আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট ইয়নজান মিলে যাই বারে। ধরেও ফেলেছিলাম ক্রিমিনালদের, কিন্তু ওই বজ্জাত লোকটা ইয়নজানকে ধাক্কা মেরে আমার কাছে ফেলে দেয়। ইয়নজাং ব্যালেন্স হারিয়ে আমার কাছে ঝুঁকে আসে। কোমরে খুব ব্যথা পায় ইয়নজাং। ওকে সোজা করতে গিয়ে তুই হাজির হলি। যা ভাবার তুই তোর মতো করে ভেবে নিলি। লিসার মনে পড়লো সেদিন ওই রুমটি যাওয়ার আগে একজন পুরুষের সাথে ওর ধাক্কা লাগে। দুয়ে দুয়ে চার হয়ে লিসা বলে, তার মানে যে লোকটা আমার সাথে, মানে আমি যার সাথে ধাক্কা খাই সেই ক্রিমিনাল ছিল। তাকে কি ধরতেই পেরেছিলেন? হ্যাঁ, কারণ চারপাশে আমাদের লোক ছিল। আর আরেকদিকে যে মেয়েকে আমি মেরে ফেলি ও ছিল জেনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে বাইরের সকল ইনফরমেশন জেনিকে দিত। যদিও আমার প্রেমে পড়েছিল, কিন্তু বেচারি আমার আসল সত্যি জেনে জেনিকে জানাতে চাই। ইনফ্যাক্ট ওই মেয়ে নারীদের সাথে বন্ধুত্ব করে ওদের জেনির লোকদের কাছে নিয়ে যেতে সাহায্য করত। ওকে ওই দিন খুন করার পারমিশন আমি পেয়েছিলাম। উপরমহল থেকে আমাকে পারমিশন না দিলে আমি এই কাজ করতে পারতাম না। লিসার কাছে সবকিছু এখন ক্লিয়ার। মাথা নিচু করে আছে এখন সে। ইওনো লিসাকে দেখে বলে, লজ্জা পাচ্ছিস কেন লিসা পাখি? ইওনোর মুখের দিকে তাকাতেই লিসার চোখ যায় ইওনোর বুকের দিকে। পাঞ্জাবির বোতাম খোলা, তাই উন্মুক্ত বুকটা দেখা যাচ্ছে তার। সাদা বুকটার ওপর কালো কালো কিছু দেখে লিসা ভালোভাবে দেখার চেষ্টা করে। ইওনো বুঝতে পারলো লিসার দৃষ্টি। বোতাম লাগাতে যাবে,
তখনই লিসা ধরে ফেলে ইওনোর হাত। ইওনো হাত সরিয়ে নেয়। লিসা ভালোভাবে ইওনোর বুকটা উন্মুক্ত করতেই দেখতে পেল সেখানে ট্যাটু করা গোটা গোটা অক্ষরে লেখা আছে লিসা পাখি। লিসা ওখানে হাত বোলালো। ইওনো দেখছে তার চশমা পরা লিসা পাখিকে। ছেড়ে দেওয়া চুলের সাথে চশমাটা লিসার মুখে সুন্দরভাবে ফুটিয়েছে। লিসাকে দেখতে দেখতে ইওনোর চোখ যায় লিসার গোলাপি উষ্ঠের দিকে। ঠোঁটজোড়া একসাথে লেগে আছে আর চশমা পরা চোখ জোড়া ইওনোকে দেখছে। ইওনো যেন এবার লিসার মাঝে ডুব দিল। লিসার উষ্ঠর দিকে চোখ দিয়েই মনের আবেগ এগিয়ে আসতে থাকে। ইওনোর এগিয়ে আসা বুঝতে পারে লিসা। বুক থেকে চোখ সরিয়ে ইওনোর মুখের দিকে তাকালো লিসা। বুঝতে পারলো ইওনো এখন একটা অঘটন ঘটাতে চাই। লিসা চায় না এই অঘটন বিয়ের আগে ঘটুক। 2 সেন্টিমিটার দূরত্ব আসতেই লিসা ওর নাক মুখ চেপে ধরে। ভুরু কুঁচকে তাকায় ইওনো। লিসা বলে, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ ইওনো ভাই। ছি, কি ছাইপাশ খান আপনি, ছি। স্লান হেসে দূরে সরে গেল ইওনো। তারপর বলে, আমার থেকে এই সিগারেটের গন্ধ শোষণ করে নিতে হবে তোকে। ছি, সম্ভব না। একবার তোর উষ্ঠচোরা শোষণ করতে দে লিসা পাখি, দেখবি কি সিগারেট শোষণ করা ছেড়ে দিব। আপনি আসলে একটা নষ্ট পুরুষ। বলে দৌড়ে চলে যায় লিসা। হো হো করে হেসে দেয় ইওনো। দেখছে তার লিসা পাখিকে দৌড়ে যেতে। বৃদ্ধাঙ্গুল দিয়ে দাড়ি চুলকাতে থাকে জাংকুক। ফির কানের কাছে এসে বলে, বোনকে বিয়ের আগে প্রেম করার সুযোগ করে দিয়ে ভুল করলাম নাকি? বেটা ইওনো তো বের হবার নামই নিচ্ছে না। অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো ভি। জাংকুকের দিকে তাকিয়ে বলে, বোনকে নিয়েও এমন বলতে তোমার মুখে বাঁধে না? মুখে কি লাগাম দিতে জানো না? উচিত কথার ভাত নেই। আমার অবস্থাও তাই। আমি মরছি আমার বোনের কথা ভেবে, তুমি আসো লাগাম টানাতে। বোনকে নিয়ে যখন এতই চিন্তা তাহলে পাঠালে কেন? বোনের দুঃখটা সহ্য হয় না তাই। ওই দেখো তোমার বোন লাফাতে লাফাতে আসছে। জাংকুক তাকালো সিঁড়ির দিকে। লিসাকে হাসি খুশি দেখে বলে, ব্যাপার কি? গেল কাঁদতে কাঁদতে, আসলো হাসতে হাসতে। বেটা ইওনো আসলে কিছু করে দিল নাকি? জাংকুকের কথা পাত্তা না দিয়ে ভি চলে যায় লিসার কাছে। লিসাকে নিয়ে দাদির সামনে দাঁড়ালো ভি। দাদির উদ্দেশ্য বলে, আমাদের ইওনো আর লিসার অনেক আগে থেকেই একে অপরকে ভালোবাসে। আমি চাই ওদের বিয়েটাও হয়ে যাক। কিন্তু বড় ভাইকে আগে বিয়ে না দিয়ে ছোট ভাইয়ের বিয়ে ব্যাপারে ভাবারটা মানায় না। আপাতত ওরা দূরে থাকুক। আগে জংসক আর আয়ুর বিয়ে নিয়ে কথা হোক, তারপর ওদের বিয়ে নিয়ে কথা হবে। দূরত্ব কখনো ভালোবাসাকে গভীর করে তুলতে পারে না। ভালোবাসায় যত দূরত্ব থাকে ভালোবাসা উপলব্ধি বাড়ে, কিন্তু একসময় এই দূরত্বটাও অভ্যস্ত হয়ে যায়। তখন চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা কমে আসে। কথাগুলো ভি জাংকুকের দিকে তাকিয়ে বলে। ফিচেল হাসে জাংকুক। মনে পড়ে যায় চট্টগ্রামের কথা, যেগুলো জাংকুক ভির উদ্দেশ্যে বলেছিল। আরএম সর্দার ওদের কাছে এসে লিসার মাথায় হাত রেখে বলেন, তোর কি ইওনোর বিয়ে করতে আপত্তি আছে মা? লিসা মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়। ইওনো তখন সিঁড়ি দিয়ে নামতে থাকে। আরএম সর্দার এবার দাদির দিকে তাকিয়ে বলেন, আপনি চাইলে আমরা একসাথে ওদের ভাই বোনের বিয়ে দিতে পারি, যদি আপনাদের আপত্তি না থাকে। জংসুক সম্মতি দিল আরএম সর্দারের কথাতে। বলে, আমার কোনো আপত্তি নেই আঙ্কেল। আমার ভাই কম কষ্ট করেনি, এখন ওর সুখে থাকার সময় এসেছে। দাদার ইশারা পেয়ে দাদি নিজেও এবার শান্ত হলেন, রাজি হলেন এই বিয়েতে। মুখে হাসি ফুটে উঠল সবার। সুজি তাকিয়ে আছে ইওনোর দিকে। এতগুলো বছর যাকে আপন ভাই ভাবতো, সে আসলে তার আপন ভাই না। এগুলো ভাবতেই কান্না পায় সুজির। জিমিন দেখেও কান্না পায় তার। সবাইকে দেখে মনে হয় লজ্জা পায় এখনো। এই পরিবার এখন সুখ পেলেও সে এই পরিবারের এমন এক সদস্য যার মা বাবা এই পরিবারের সুখ কেড়ে নিয়েছিল। সবিন সর্দার ও জেনির এত কিছু না ঘটালে আজ এই সর্দার বাড়ি আরো বেশি আনন্দে মেতে উঠত। সুজির চোখ থেকে পানি পড়তেই সুজির দিকে চোখ যায় ইওনোর। বোন বলে অনেক হাসি মজা করেছে। বিদেশ থেকে এই আনো ওই আনো বলে কত কিছু বলতো ইওনোকে। ইনফ্যাক্ট জেহপের পিছনে লেগে থাকতে তো ইওনো নিজেই বলেছিল। সুজি ভালোবাসা উপলব্ধি করে ইওনো বলেছিল, জেহপকে পেতে হলে ওর মনের মতো হয়ে চল, দেখবি ও তোকে ভালোবাসবে। তাই তো সুজি এত কষ্ট করে যায়। ইওনো এসে সুজির পাশে দাঁড়ালো। সুজি মাথায় হাত রেখে বলে, আমার বোনটা দেখি এখন একা একা দুঃখ পেতে শিখেছে। ভাই পর বলে এখন আর ভাইয়ের সুখে সামিল হতে ইচ্ছে করে না। অশ্রুকণা যেন আরো বৃদ্ধি পেল। পৃথিবীতে জন্ম নেওয়ার পর আগে বাবা মায়ের সাথে সন্তানের ভালোবাসার সৃষ্টি হয়, তারপরে ভাই বোনের। এই ভালোবাসা কি ভোলা যায়?
সুজি আপন ভাই না হলেও জন্মের পর থেকে তো ইয়োনোকেই ভাইয়া বলে চিনে এসেছে। ইয়োনোকে দেখে সুজি বলে, আমাকে দেখলে তোমার খারাপ লাগে না ভাইয়া? আমি যে তোমার বাবা মায়ের খুনির সন্তান। ধুর বোকা মেয়ে, তোর মা যাই করুক না কেন, তুই তো নিষ্পাপ। তোর মধ্যে ওদের কোনো পাপ ভরা ছিল না। তুই আমার বোন ছিলি, আর আছিস, আর থাকবি। ভি এসে সুজিকে এক পাশে জড়িয়ে ধরে। অন্যায় যে করে শাস্তি সে পায়, যে অন্যায় করে না সে কখনোই শাস্তি প্রাপ্য না। আমরা সবাই তোমাকে ভালোবাসি সুজি। তোমার বেড়ে ওঠা ছিল ভিন্ন, যেখানে সুশিক্ষা ছিল না, কিন্তু তারপর তুমি কাউকে ভালোবেসে তার জন্য নিজেকে বদলে দিতে পেরেছো। এটাই বা কয়জন পারে? ইয়নজুন এসে সুজিকে জড়িয়ে ধরে বলে, আগে আমার এক মেয়ে ছিল, জিমিন আসার পর আমার 2 মেয়ে, আর তোমাকে কাছে পাওয়ার পর এখন আমার 3 মেয়ে হলো। এক মায়ের হারিয়েছ তো কি হয়েছে, আরেক মা আছে তো। খুশিতে মাথা নাড়ালো সুজি। পাশ থেকে কান্নার শব্দ আসলো। জিমিনের কোলে থাকা ইয়নমিন কান্না করছে। এতক্ষণ ঘুমিয়েছিল, এখন জেগে উঠেছে আর কান্না করে দিল। জাংকুক এসে ইয়নমিনকে কোলে নিল। কান্না করছে ইয়নমিন, নাক মুখ ফুলে লাল হয়ে আছে বাচ্চাটার। জাংকুক তার দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, বাচ্চাটা একদম রাজপুত্রের মতো দেখতে হয়েছে। বলেই জিমিনের কোলে দিয়ে দিল ইয়নমিনকে। বাড়ির সবাই এখন মিষ্টি মুখ করতে ব্যস্ত। একসাথে 2টা আনন্দের মিষ্টি। ভিকুকের সুখী জীবনে জুনিয়র আসতে চলেছে, আর আয়ু লিসা 2 বোনের বিয়ে ঠিক হয়েছে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ভি। নাইট ড্রেস পরে এসেছে মাত্র। জাংকুক সোফায় বসে কিছু ভাবছে। ভি আয়নার সামনে দাঁড়িয়ে হাত পায়ে লোশন লাগিয়ে বলে, এখন আবার কি হলো তোমার? ভাবছি বাবুটা আরেকটু দেরিতে আসলে ভালো হতো। এই না তুমি বাচ্চা বাচ্চা করছিলে, এখন এসেছে বলে আফসোস কেন? আরে আমার বাথরুম বিলাস তো হচ্ছে না। হুঙ্কার দিয়ে ভি বলে, মন্ত্রী মশাই। ধুর, বউ আমার কষ্ট বোঝেই না। এই যে আমি বউয়ের ভালোবাসা না পেয়ে শুকিয়ে যাচ্ছি, এটা কি একবারও দেখেছো? এতদিন বাইরের শত্রু ছিল আমাদের মাঝের দেওয়াল হয়ে, তাও একটু চুরি করে কাছে পেয়েছি তোমাকে, কিন্তু এখন শত্রু না হয়েও দেওয়াল হয়ে আছে আমাদের এই চুরির ফল। আমার বংশধর হয়ে এখন আমার থেকে আমার বউকে পুরোপুরি আলাদা রাখছে। ভাবা যায় এটা? তুমি তোমার সন্তানের প্রতি জেলাস মন্ত্রীমশাই। বউকে যে বান্দা ঠিক মতো কাছে পায় না, সেই বোঝে এই কষ্ট কাকে বলে। ভি এবার জাংকুকের কাছে আসে। জাংকুকের বুকে হাত রেখে বলে, আর তো কয়েক মাস, এই ধরে নাও 8 মাস মতো, এরপর তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এমন কোনো ওষুধ বা প্রযুক্তি নেই যাতে করে বাচ্চা 1-2 মাসেই বেড়ে ডেলিভারি হয়ে আসে? তাহলে তো বাচ্চার মাকে তাড়াতাড়ি ভালোবাসতে পারবো। ভি কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, শুধু দেখে যাচ্ছে জাংকুকের পাগলামি। জাংকুক কোনো উত্তর না পেয়ে বলে, কি হলো মায়াবতী, কিছু বলো। এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রী হয়েছো? জনগণ কি আদৌ সুস্থ মস্তিষ্কে তোমাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল, নাকি মাতাল হয়ে বলো তো? জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, কিন্তু বেচারা আমি আমার বউয়ের ভালোবাসা থেকে দূরে। এখন দিন গুনতে হবে। শুধু কি দিন, এখন থেকে রাতও গুনতে হবে। সাথে করে অপেক্ষায় থাকবে আমার বাথটব। লাগামহীন মন্ত্রী মশাই, আর কোনো কথা না। এখন আমার বাচ্চাকে প্রপার রেস্ট দিতে হবে। ওকে এখন ঘুমাতে হবে মায়াবতী, তাই তুমিও ঘুমাবে। বলেই ভিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল জাংকুক। ভির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মনে মনে ভাবছে ভিন্ন কিছু। চোখ বন্ধ হয়ে আসে ভির। চোখ বন্ধ রেখেই বলে, আমি জানি মন্ত্রীমশাই, তুমি অন্য কিছু নিয়ে ভাবছো, তবে তুমি চিন্তা করো না। এই মায়াবতী তার মন্ত্রীমশাই ও নিজেকে সুরক্ষা করবে। এবার যা কিছু হবে তোমার এই মায়াবতীর ইচ্ছাতেই হবে। আমার মন্ত্রীমশাইয়ের মায়াবতীর ইচ্ছা পূরণ হবে। সকালবেলা পুরো সর্দার বাড়ি আজ একসাথে দাঁড়িয়ে আছে আরএম সর্দারের বাবার ঘরের সামনে। সবার সাথে কুকি, জংসুক, ইয়োনো আর ইয়োজংও আছে। উদ্দেশ্য একসাথে সিক্রেট রুমে যাওয়া, ওখান থেকেই লকারের কাছে যাওয়া। আরএম সর্দারের বাবার ঘরে ঢুকে সবাই আশপাশ তাকালো। পুরনো স্মৃতি জমে আছে। জাংকুক ও ভি দুজনেই তাদের দাদাজানকে স্মরণ করছে আজ। দাদুর ঘরে এসে ড্রেসিং টেবিল বরাবর সবাই তাকালো।
ভি এগিয়ে গেল সেদিকে। আয়না হাত দিয়ে ছড়িয়ে দেখা গেল সেখানে একটি ছোট্ট চিকন দরজা। ওই দরজার চাবি ইয়ঞ্জুন জেনির হাতে দিয়েছিল, কারণ ইয়ঞ্জুনকে আহত করে তার থেকে যা কিছু পাওয়া যাবে ওরা নিয়ে যেতে পারত। জিন এসে চাবিটি দিল ভির হাতে। ভি দরজাটি খুলে ভিতরে ঢুকলো। আস্তে আস্তে সবাই একসাথে ভিতরে ঢুকতে থাকে। ধুলা বালিতে ভরা চারপাশ। বছরের পর বছর বন্ধ ছিল এই ঘরটি। উপরের দিকে দেওয়ালের সাথে মিশে আছে ঝুল। দরজা খুলতেই গরমের বাজে গন্ধ ভেসে আসলো সবার নাকে। ভি খুব খুব করে কাশতে থাকলো। জাঙ্কুক এসে ভিকে আগলে রাখলো। ভির উদ্দেশ্য বলে, আজ তাহলে থাক এই কাজগুলো। আমি আমার মায়াবতীর আর বাচ্চার কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। তোমার ডাস্ট অ্যালার্জি আছে, চলো মায়াবতী। ভি হাত ধরে জাঙ্কুক বের হতে নিলেও যেতে পারে না। ঠায় দাঁড়িয়ে আছে ভি। জাঙ্কুক ঘুরে তাকালো ভির দিকে। ভি বলে, দেরি জিনিসটা আমার সহ্য হয় না মন্ত্রীমশাই। চারপাশে শকুনের নজর লেগে থাকে। এসব কাজ যত তাড়াতাড়ি মেটানো যায় তত ভালো। ভির কথাতে সম্মতি দিয়ে আরিম সর্দার বলেন, ভীমা ঠিক কথাই বলেছে জাঙ্কুক। এখান থেকে বের হয়ে না হয় ভীমা ফ্রেশ হয়ে নিবে। চারপাশে আমাদের শত্রু লেগেই আছে। তোমার বিরোধী দলের কথা ভুলে যেও না। তোমার এত বড় ক্ষমতার কথা তাদের কানে পৌঁছাতে সময় লাগবে না। যেহেতু আজ বড় আয়োজন করে রেখেছ, মিডিয়া সহ দেশের নামকরা কৃষি বৈজ্ঞানিক তার চাষিরাও অপেক্ষায় আছে আমাদের জন্য। জাঙ্কুক আর বাধা দিল না। ভি নিজেকে শক্ত রেখেছে। জাঙ্কুক শুধু তার মায়াবতী, তার সন্তানের কথা চিন্তা করছে। কিন্তু এবার ভির কথাতে বুঝতে পারলো, একবার ভি যখন জেদ ধরেছে আজ এই কাজের সমাপ্তি হবে। জেনি ও লিমিনহোর পর্দা ফাঁস করে এই ফর্মুলা পাবলিক করার কথা ছিল, কিন্তু সবিন সর্দারের মৃত্যুর জন্য সম্ভব হয়নি। আয়ু আর লিসা নাকে কাপড় দিয়ে কাশতে থাকে। জংসুক আর ইয়োনো, সাথে ইয়নজাংও নিজেও এসেছে। কাজের সূত্রে ইয়নজাং এখানে থাকতে হবে। ইয়নজন আর জিন দাদুর রুমে বসে আছে। সিক্রেট রুমের ধুলাবালিতে ইয়নজনকে আসতে দিল না ভি। কয়েকদিন হলো তিনি সুস্থ। এখন আবার রোগ বাঁধালে ভি টেনশন করবে খুব। তাই ইয়নজনের সাথে জিন নিজেও আছে। জিমিন এখন ইয়নমনকে নিয়ে ব্যস্ত, সাথে সুজি। তাও ওরাও আসেনি এখানে। ভি জাঙ্কুকের হাত ধরে এগিয়ে যাচ্ছে লকারের কাছে। লকারের কাছে এসে কুককে ডাকলো জাঙ্কুক। বলে, এই ফর্মুলার পিছনে আঙ্কেলের অবদান অনেক। আমার মা আর আঙ্কেল ছিলেন বলেই এই ফর্মুলা তৈরি হয়েছে। তাই আমাদের সাথে তুমিও এই ফর্মুলা বের করবে। কুকি এগিয়ে যেতে নেয়। ইয়নজাং এসে বাধা দিয়ে বলে, আপনাকে স্যানিটাইজ করতে হবে। এখানে অতিরিক্ত ময়লা। মনে আছে সেদিন সামান্য ধুলোতে আপনার হাতে অ্যালার্জিতে ভরে গিয়েছিল, তাই স্যানিটাইজ করুন। ইয়নজাং একটি স্প্রে বোতল বের করে কুকির হাতে স্প্রে করে, যেটাতে ছিল স্যানিটাইজার। কুকি ইয়নজাংয়ের দিকে তাকিয়ে স্লান হেসে স্যানিটাইজার করে নেয়। ভি আর জাঙ্কুক একে অপরকে দেখে নেয়। দুজনেই দুজনকে দেখে মলিন হাসে। বুঝতে বাকি নেই এই কয়েকদিনে কুকি আর ইয়নজাংয়ের একে অপরকে ভালোবেসেছে। কুকি এগিয়ে আসলো ভি আর জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কুকি একসাথে দাঁড়িয়ে আছে। ওদের সামনে ভি। লকারের গায়ে কিছু বোতাম, যেগুলো ভি চাপতে থাকে। ভি এক এক করে চাপলো। মায়ারাজ। এটা দেখে আরএম সর্দার ছাড়া সবাই একসাথে বলে, দাদাজান তাহলে মায়ারাজ জুটি আগে থেকেই ঠিক করে গেছে? আরএম সর্দার বলেন, হ্যাঁ। ভীমায়ের জন্মের সময় সবিন সর্দারের সাথে নাম রাখা হয় তে সর্দার, কিন্তু বাবা ওকে মায়াবতী বলেই বেশি ডাকতো। আর জাঙ্কুক ওটা শুনে ওকে মায়াবতী বলতো। সেই থেকে বাবার মনে হয় আমাদের জাঙ্কুক আর ভি এক হলে ভালো হবে। বাবা পুরনো দিনের মানুষ, তিনি আধুনিকতা বুঝতেন না। তাই নিজে আপন মনে মায়ারাজের বিয়ে ছোটবেলায় কাজী ডেকে নিজের মতো করে দেয়। আমিও বাবার এই ইচ্ছাটাকে সমর্থন করেছিলাম। শুধু আমি না, ইয়নজুন নিজেও এটাতে রাজি ছিল। বাবার মুখের ওপর কথা বলার সাহস আমাদের ছিল না। তাছাড়া আমরা নিজেরাও খুশি হই এই সম্পর্কে। এই বাড়িতে ছেলে মেয়ে দুটো থাকবে, এটা তো আমাদের কাছে তখন ঈদের আনন্দের মতো ছিল। লকার খুলে একটি বোতল দেখা গেল, যেটা কিছুটা হলুদ রঙের। চারপাশে কিছু কাগজ। বোতলটি হাতে নিয়ে ভি আলোর সামনে দাঁড়াতেই চিকচিক করছে। কাচের বোতলে হলুদ রঙের পানি। কাগজগুলো দেওয়া হলো ইয়নজাংয়ের হাতে। এগুলো পড়ে ইয়নজাং বলে, এটা
ফর্মুলা তৈরি ডিটেলস, কিভাবে এই ফর্মুলা বানানো হয়েছে, এছাড়া কিভাবে সংরক্ষণ করা যাবে আর কি কি উপাদান জোগাড় করে এই ফর্মুলা আরও বানানো যাবে, এই সকল বিষয়ে এখানে ডিটেলস লেখা। এছাড়া এখানে লেখা আছে এই ধরনের সারের বিষয়ে, যেই মাটির সার ব্যবহার করা আছে। ইয়োজং এর কথা শুনে জাংকুক এগিয়ে গেল লোকারের দিকে, যেখানে কিছু শুকনো সার দেখতে পেল। সারগুলো হাতে নিয়ে জাংকুক বলে, এই যে এই সার, তাহলে এগুলো নিয়েই যাওয়া যাক আমাদের বাবা মায়ের উদ্দেশ্য সফল করতে। শেষের কথাটি জাংকুক কুকির দিকে তাকিয়ে বলে। কুকি সম্মতি দিল, বলে আপনি আর ভি মিলে আসুন, আমরা আমাদের মতো চলে যাই, ওদিকটায় কি হচ্ছে দেখতে হবে। জাংকুক মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফর্মুলা জাংকুক নিজের কাছে রেখেছে। ভি নিজের ফর্মুলা সহ যাবে জনসম্মুখে। গোসল করে এসেছে ভি, আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতে থাকে। জাংকুক এখনো চিন্তিত। এবার ফিসেল হাসে ভি, বলে তুমি শুধু শুধু চিন্তা করছো মন্ত্রীমশাই। হালকা কেঁপে ওঠে জাংকুক, বলে কিসের চিন্তা? আমি তো কোনো চিন্তা করছি না। ছোপার কাছে এসে জাংকুকের পাশে বসে ভি। জাংকুকের অতি নিকটে নিজের মুখ রেখে বলে, এই ভি তার মন্ত্রীমশাইয়ের খুব ভালোভাবে চেনে জানে, এমনকি ভালোবাসে। মন্ত্রীমশাইয়ের মায়াবতীর চোখ ফাঁকি দেওয়া যায় না। জাংকুক তার ডান হাত ভির মুখের ওপর রাখলো। ভিকে বলে, আর কোনো বিপদ আসবে না তো আমার জীবনে? আমাদের সন্তান সুষ্ঠুভাবে পৃথিবীতে আসবে তো মায়াবতী? তোমার মায়াবতীর ইচ্ছা কি কখনো অপূর্ণ থেকেছে যে এটা অপূর্ণ থাকবে? অবশ্যই আমাদের সন্তান আল্লাহ চাইলে পৃথিবীর মুখ দেখবে। শুধু তাই না, আমাদের জীবনে কোনো বাধা বিপদ আসবে না। আসলেও আমি আর তুমি মিলে একসাথে দমন করে দিব, যেমনটা এতদিন করেছি। বীর গলায় নাক ডুবিয়ে দিল জাংকুক। চোখ বন্ধ করে আরামের সাথে বলে, এবার একটু শান্তিতে সংসার করতে চাই মায়াবতী। বীর জাংকুকের মাথায় হাত বুলিয়ে বলে, এবার তাই হবে মন্ত্রীমশাই। এবার শুরু হলো জাংকুকের দুষ্টুমি। বীর কোমরে চিমটি কেটে দিল জাংকুক। ভি চিল্লিয়ে বলে ওঠে, আউচ! ভি একটু সরে যেতে নেয়। জাংকুক দুষ্টু কণ্ঠে বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। ভি হেসে দেয়, বলে, চলো এবার যেতে হবে, সবাই অপেক্ষা করছে তো আমাদের জন্য। মাথা নাড়িয়ে জাংকুক রাজি হয়। চলে যায় ভির সাথে। সামনে আর পিছনে 4টা করে মোট 8টি গাড়িতে বডিগার্ডের মাঝে ভি আর জাংকুক। গার্ডগুলো কিছু জাংকুকের আর কিছু ভির। ভি জাংকুকের হাতের সাথে হাত মুঠো করে বসে আছে গাড়ির পিছনের সিটে। দুজনেই বাইরের দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে জাংকুকের সামনে থাকা ড্রাইভারকে বলে, এটা সোজা রেখে ড্রাইভ করবেন, আপনাদের মন্ত্রীমশাই এবার প্রেম করবে। বলেই ভিকেট এক টান দিয়ে নিজের কাছে আনে। ড্রাইভার তার সামনের আয়নার একটি ছোট্ট রুমাল দিয়ে রেখেছে। জাংকুক ভিকে নিজের কাছে এনে তার উষ্টের কাজ সম্পূর্ণ করতে থাকে। কাজ সম্পূর্ণ করে জাংকুক দূরে সরে আসে। ভি হাঁপাতে থাকে। জাংকুক ফিসেল হেসে বলে, আজকের মর্নিং কিস দেওয়াটা মিস করেছিলাম, তাই এখন কমপ্লিট করলাম। কোনো কাজ অসম্পূর্ণ রাখে না এই জীবন। জাংকুক সামনে তাকিয়ে জাংকুক দেখলো ড্রাইভার মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। সে খুব ভালো করে জানে এসব কানে রাখলে ওর কান জাংকুক কেটে ফেলবে, তাই কিছু শুনেও শোনেনি সে। জাংকুক জানালার গ্লাস নামিয়ে ড্রাইভারকে বলে, এবার রুমালটা সরাতে পারেন। ড্রাইভার তাই করলো। এই মন্ত্রীর কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি করলে কি বলে সে নিজেই জানে না। তার কাজ মন্ত্রীর উপদেশ পালন করা, সে তাই করছে। অবশেষে সবাই এসে পৌঁছলো আশ্রমের সামনে। আশ্রমের বড় মাঠে আজ সভা অনুষ্ঠিত হয়েছে। জাংকুক গাড়ি থেকে নামতেই সাংবাদিক এসে হাজির। কেউ কেউ এসে ফুলের মালা পরিয়ে দিচ্ছে জাংকুককে, আবার কেউ কেউ ফুলের তোড়া দিচ্ছে। জাংকুক এদেরকে সাইড কাটিয়ে সোজা চলে যায় ভিড় দিকে এসে গাড়ির দরজা খুলে বলে, মায়াবতী, মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, এসো এবার। বলে জাংকুক তার হাত বাড়িয়ে দিল। জাংকুকের হাতের সাথে হাত মিলিয়ে ভি বের হয়, মুখে তার মায়াবী হাসি। মিডিয়ার লোক এসে ভিকে প্রশ্ন করে, ম্যাম, আমরা শুনছি আপনি আর স্যার আমাদের গুড নিউজ দিতে যাচ্ছেন, এটা কি সত্যি ম্যাম? আমরা সত্যি আপনাদের থেকে গুড নিউজ আশা করছি। ভি শুধু বলেছিল, আর কিছু বলবে তার আগেই জাংকুক বলে, গুড নিউজ অবশ্যই আমরা স্বামী স্ত্রী মিলে দিব। তোমার বইয়ের সাথে আমার একাত্রে গুড নিউজ আসবে না নিশ্চয়ই যে তুমি অন্য কিছু আশা করবে।
জাঙ্কুকের এই ঘাড়তেরা উত্তর শুনে সাংবাদিক ছেলেটির লজ্জা পেল। ভি রক্তচক্ষু করে তাকালো। জাঙ্কুক এই দৃষ্টির দিকে তাকিয়ে বলে, আরে দেখছো না মায়াবতী, ওরা আমাদের থেকে গুড নিউজ আশা করবে কিনা এটা নিয়ে আমাদেরকেই প্রশ্ন করে। আমি কি তুমি ছাড়া গুড নিউজ আনতে পারি বলো? একবার এনেই দেখো মন্ত্রীমশাই, তোমাকে আর তোমার গুড নিউজ আলীকে আমি মাটিতে পুঁতে রেখে দিব। বলাই ভি চলে গেল ওখান থেকে। জাঙ্কুক একা দাঁড়িয়ে আছে মিডিয়ার সামনে। ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে বলে, বেটা বলদ, এমনি উল্টোপাল্টা প্রশ্ন করে নিউজ বানিয়ে কমেন্ট বক্সে আমাকে গালি খাওয়াস, তাতে শান্তি হয় না? এখন আমার সংসার ভাঙতে আসিস? অট্ট হাসিতে ফেটে পড়ল বাকি সাংবাদিক। এই সাংবাদিক একটি ফানি নিউজ করেছিল জাঙ্কুকের সম্পর্কে, যার প্রতিশোধ নিল জাঙ্কুক। এদের কাজ এমন ফেক নিউজ বানানো, যার কারণে আজকাল কমেন্ট বক্সে চুরেক লোকজন দেয় গালাগালি। গলার মালাগুলো খুলে জাঙ্কুক ওগুলো দিল সুগার হাতে, তারপর উঠে পড়লো স্টেজে। সবাই হাততালি দিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ কেউ তো চেয়ারের উপরে উঠে জাঙ্কুকে দেখতে থাকে। জাঙ্কুকের সামনে সাংবাদিক, তাদেরকে যে যে কথার স্ক্রিপ্ট দেওয়া হয় তারা সেই বিষয়ে প্রশ্ন করবে। এবার একজন প্রশ্ন করে, আপনাদের পরিবারের পুরনো সদস্য মিসেস সোকজিন ও মিস্টার নামজুন আমাদের দেশের উন্নয়নের জন্য একটি ব্যবস্থা করে গেছে, ওই ডিটেলস সম্পর্কে একটু জানাবেন স্যার। মাইকে টোকা দিল জাঙ্কুক। হালকা শব্দ হলো, বোঝা গেল মাইকে কথা বলা যাবে। মাইকের সামনে মুখ নিয়ে বলে, আমার মা মিসেস সোকজিন আর আমার আঙ্কেল মিস্টার নামজুন এরা ছিলেন কৃষি বৈজ্ঞানিক। বাংলাদেশে প্রথম সফল বৈজ্ঞানিক ছিলেন আমার মা, আর আমার আঙ্কেল দ্বিতীয়। তাদের ইচ্ছা ছিল দেশের মানুষ যতটুকু শস্য উৎপাদন করবে তা যেন অর্গানিক হয়। এই যেমন আজকাল বিভিন্ন খাদ্যে আমরা ভেজাল পাই, ভেজাল না থাকলে ব্যবসা উন্নত হবে না, অতিরিক্ত শস্য উৎপাদন হবে না। আমার মা আর আঙ্কেল চেয়েছিলেন এই দেশের মানুষ খেয়ে পড়ে বাঁচুক। গরিবদের জন্য আমরা হাতে গোনা কিছু মানুষ এগিয়ে আসি, বাকিরা তো নিজেদের মতো দিন কাটিয়ে দেয়। খাদ্যের দাম তুলনায় আমরা অনেক পরিবার চাহিদা মেটাতে পারি না। এরপর যতটুকু খাদ্য গ্রহণ করে থাকি সবই অধিক মাত্রায় ফরমালিন। এই ফরমালিনের ব্যবহার কমাতে একটি নতুন ফর্মুলা তৈরি করা হয়, যেটার মাধ্যমে খাদ্যের ভেজাল কমতে থাকবে, বেশি বেশি শস্য উৎপাদন হবে, দামের সাথে চাহিদা পূরণটাও সুন্দরভাবে হবে। সবাই করতালি দিল। মাঠ জুড়ে আছে অহরহ গরিব লোকজন, সামনের দিকে আছে কৃষকরা। সর্দার বাড়ির সবাই সহ বসে আছে জাঙ্কুকের পিছনে। সবার মুখে মুখে ফুটছে, আমাদের নেতা করেছে জনগণের সেবা, আমাদের নেতা সবার সেরা। সবার থেকে যেন ভালোবাসা অর্জন করে নিল জাঙ্কুক। এর মধ্যে একজন সাংবাদিক খোঁচা মেরে বলে, মূলত এটা তার স্ক্রিপ্টে থাকে তাই বলে। শুনেছি আপনার মা মিসেস সোকজিন আর মিস্টার নামজুন একজন আরেকজনের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? চোখ মুখ লাল হয়ে এসেছে জাঙ্কুকের। জাঙ্কুক কোনো বাজে পদক্ষেপ নিতে যাবে তার আগে আরএম সর্দার এসে হাত ধরে রেখেছে। জাঙ্কুক অগ্নির দৃষ্টি দিয়ে তাকালো আরএম সর্দারের দিকে। কেন রাগ করবে না জাঙ্কুক? এই দুনিয়ার আলো দেখেছে যে মায়ের মাধ্যমে, এত ভালো শিক্ষা পেল যে মায়ের থেকে, দেশের উন্নতি করতে পেরেছে যে মায়ের জন্য। আজ সেই মাকে নিয়ে নোংরা কথা সন্তান হয়ে সহ্য করার ক্ষমতা যে জাঙ্কুকের নেই। জাঙ্কুকের এভাবে এগিয়ে আসা যে ভয়ানক এটা অনুমান করে নিয়েছে সাংবাদিক। হালকা কুকিয়ে গেছে তারা। ভি জেহপের দিকে তাকালো। এমন কথা শুনলো কার কাছ থেকে এরা? জিন মাথা নত করে আছে, কারণ সবাই ভাবছে এই জিন আসলে সোকজিন। জেহপ মাথা নাড়িয়ে বোঝালো সে কিছু জানে না। ভি এবার সামনে জনগণের দেখতে থাকে। কিছু জনগণ দেখে ভির চোখে আসে একটি মেয়ে, যাকে দেখে ভি অবাক হয়ে যায়। জবকে ইশারা করে ডাকে। জব আসতেই ভি বলে, এই ইউজিন এখানে কেন? জব কিছুক্ষণ খুঁজলো, পেয়েও গেল ইউজিনকে। নিজেও অবাক হয়ে বলল, জানি না ম্যাম, তবে আমার মনে হয় ভুগামের মৃত্যুর জন্য ও আজ এমন করেছে হয়তো। দেখুন ইউজিনের চোখে মুখে হাসি, এই কাজটি ও করেছে, না হলে এমন কেউ নেই যে মিডিয়াকে এসব নোংরা কথা জানাবে। ভুগামের মৃত্যুর বদলা নিতে চাই ও, তাহলে কি করবেন ম্যাম? ওর ব্যবস্থা পরে করছি, আগে এদিকটা সামলাতে হবে। বলাই ভি উঠে দাঁড়ালো। জাঙ্কুকের পাশে এসে দাঁড়িয়ে মাইকটা নিজের দিকে ঘুরিয়ে বলে, আজ আপনাদের সকল সত্যি কথা জানানো হবে।
জাঙ্কুক ঘুরে তাকালো ভির দিকে। ভি আশ্বস্ত চোখে তাকিয়ে বলে, যত লুকিয়ে রাখবে তত লোকজন বাজে মন্তব্য রটাবে মন্ত্রীমশাই। গুজব বৃদ্ধি পাওয়ার থেকে ভালো সত্যিটা জানুক সবাই, এতেই সবার থেকে ভালোবাসা আর দোয়া পারবে। ভীমা ঠিক বলেছে জাঙ্কুক, মাথা গরম করতে নেই। এটা সোকজিন তোমাকে শিখিয়ে গিয়েছে, তুমি তোমার মায়ের শিক্ষা ভুলে গেলে? চোখ বন্ধ করে জাঙ্কুক কল্পনা করে সোকজিন জাঙ্কুককে জড়িয়ে ধরে বলেছিল, জীবনে এগিয়ে যাওয়ার আসল অস্ত্র নিজেকে শান্ত রাখা। লোকে আগে পিছে মন্দ বলবে, কিন্তু তাতে কান্না দিয়ে সৎ পথে চলতে পারলেই তুমি সফল, জয়লাভ করবে। তোমার জীবনের সফলতা আসবে তখন যখন তুমি নিজের মস্তিষ্ক ঠান্ডা রেখে সত্যের মুখোমুখি হবে। এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলে তাকালো জাঙ্কুক। ভি বলতে শুরু করে, আমার শাশুড়ি মায়েরা ছিলেন 3 ভাই বোন। বড় ভাই লিমিনহো, যিনি এখন জেলে আছেন, আসল কুকর্ম তিনিই করেছিলেন, আর তার সহযোগিতা করেছিলেন মিসেস জেনি, যিনি এই সর্দার পরিবারের ছোট বউ হিসেবে ছিলেন। আর আমার শাশুড়ি মায়েরা মূলত যমজ বোন ছিলেন। আমার মন্ত্রীমশাইয়ের বায়োলজিক্যাল মা মিসেস সোকজিন, তিনি মারা গেছেন। আর যাকে আপনারা দেখছেন তিনি জিন, যার সাথে বৈবাহিক সম্পর্কে ছিলেন মিস্টার নামজুন। লিমিনহো আর মিসেস জেনির চক্রান্তে মারা যায় মিসেস সোকজিন আর মিস্টার নামজুন। এরপর পারিবারিকভাবে আমার শ্বশুর মশাই আর বর্তমান শাশুড়ির বিয়ে হয়। সাংবাদিক সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, শুধু তারাই না, পিছনে যত জনগণ আছে সবাই এমন করে। অবাক হয়ে আছে সবাই। ইউজিনের মুখে রাগের আভাস। হেরে গেল সে, ভুগামের মৃত্যুর প্রতিশোধ নিতে পারছে না। হাত মুষ্ঠ করে দেখছে ভিকে। ভির মুখে ভিলেনি হাসি। বোঝা যাচ্ছে এখান থেকে বের হবার পর ছাড় পাবে না ইউজিন। যার খায় তার বদনাম করার ফল এখন সেও পাবে। এক এক করে ভি সবকিছু খুলে বলল মিডিয়ার সামনে। জাঙ্কুক, ভি ও ইয়োনো জংসুক অতীত শুনে সবাই কান্না করে দেন। দুর্দিন পেরিয়েও আজও তারা দেশের জনগণের সুদিনের চিন্তা করে চুপ ছিল। সবকিছু একেবারে নিজেদের আয়ত্তে এনেই আজ সুখের মুখ দেখবে তারা। আশেপাশ থেকে সবাই বাহবাদ দিচ্ছে ভিকুক, ইয়োনো, জংসুক, ইয়োজিন ও জিনকে। ধিক্কার জানালো লিমিনহো আর জেনির ওপর। কিছুটা কষ্ট হলেও সুজিত চুপ করে দেখছে সবার আনন্দ। কষ্ট ঠিক তখনই হচ্ছে যখন তারা তার মায়ের সম্পর্কে বলেছে, কিন্তু সবার এমন ব্যবহারের কারণ মাথায় আসলে সুজির নিজেও একটা আলাদা শান্তি পায়। সুজির জীবনটা এখন এভাবেই যাবে। মনের মধ্যে দোটানা কাজ করবে। কিছু করার নেই, বাবা মায়ের করার পাপ তাকে সহ্য করতে হবে। আসল ফর্মুলা আর তার ডকুমেন্টের জনসম্মুখে প্রমাণ স্বরূপ বৈজ্ঞানিকদের কাছে পৌঁছে দিল জাঙ্কুক। এবার এটা দেশের কাজে ব্যবহার করা হবে। যারা এটা নিয়েছে তারা সই করলো কাগজটিতে। সমস্ত কাগজ উল্লেখে আছে এটা বাংলাদেশের কৃষক ব্যবহার করতে পারবে। বাইরের দেশ এই ফর্মুলার সাপ্লাই হবে না। সরকার পক্ষ থেকে এই ডিলে রাজি হয়েছে বৈজ্ঞানিক সহ কৃষকরা। সবাই এখন নাচ গান শুরু করে দিয়েছে। বৃদ্ধ থেকে কিশোরদের সমস্ত জনগণ এখন নাচ গান করতে থাকে। লাইভে সকল কিছুই এতক্ষণ প্রকাশ পেতে থাকে। সবাই এখন মিষ্টি মুখ করতে ব্যস্ত। জাঙ্কুক তাকালো আকাশের দিকে। অনুভব করছে তার মা ওই আকাশ থেকে দেখছে। আদৌ সম্ভব কিনা জানে না জাঙ্কুক, তবে মায়ের ভালোবাসা যে কোনো ভাবে অনুভব করা যায়। যদি মা কাছে না থাকে, আকাশের দিকে তাকালেই এমনিতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। জাঙ্কুক সানগ্লাস খুলেই আকাশের দিকে তাকিয়েছিল, তাই তার চোখ বেয়ে অটোমেটিক পানি পড়ছে। আরএম সর্দার এগিয়ে আসার আগেই আজ জিন এসে জড়িয়ে ধরল জাঙ্কুককে। আরেক হাত দিয়ে ইশারা করে ডাকলো কুকিকে। কুকির এখন নিজস্ব ব্যবসা করে। এছাড়া নামজুনের যা কিছু গড়া ছিল সবকিছু এখন কুকির অধিকার। কুকি নামজুনের একমাত্র সন্তান, তাই তার সমস্ত সম্পত্তির মালিক কুকি। লন্ডনের আশ্রমে থাকার কারণে পড়াশোনা করতে পেরেছে কুকি, তাই আজ তার গ্র্যাজুয়েশন কমপ্লিট। সব মিলিয়ে জিনের কোনো চিন্তা নেই। দুই ছেলেকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস নিচ্ছে জিন। ভি তাকালো আয়ু আর লিসার দিকে। ইশারা করতেই ওরাও চলে আসে ভির কাছে। সুগা এসে জিমিনের পাশে দাঁড়িয়ে বলে, সুজির কাছে যাও। জিমিন গেল সুজির কাছে। আপন বোনকে এতদিনে অনেক ভালোবেসে ফেলেছে জিমিন। সুজি নিজেও জিমিনকে আপন বোনের মতো করে ভালোবাসে। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে। জংসুক আর ইয়োনো পাশাপাশি দাঁড়িয়ে দেখছে। ইয়নজুন ইয়নমিনকে কোলে নিয়ে বসে আছে। ছেলেটা ছোট ছোট হাত গালে দিয়ে চোখ মেলে দেখছে আর হাসছে। জিওপের দিকে ভি তাকাতেই জিওপ ইশারা করে বুঝিয়ে দিল ডান। পুরো মাঠ জুড়ে এখন ইউজিনকে দেখা যাচ্ছে না। ভিড় মুখে দেখা দিল আবারও সেই ভয়ঙ্কর রক্তিম হাসি।